জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা তার উত্তরার বাসা ঘেরাও করে রাখে। সেখান থেকে তাকে নিরাপদে হেফাজতে নেয় পুলিশ। পরে শেরেবাংলা নগর থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ডিএমপি উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। কে এম নুরুল হুদার নেতৃত্বে 2018 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অংশ নেয় বিএনপিও। সেই নির্বাচনে মাত্র 6টি আসনে জয়ী হয় বিএনপির প্রার্থীরা। বাকি সব আসন যায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ভাগে। ওই নির্বাচনে আগের রাতেই ভোট দেওয়ার অভিযোগ ওঠে। অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শেরেবাংলা নগর থানায়। জুলাই ঘোষণাপত্র সংস্কার এবং বিচার নিশ্চিতের পরই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় নির্বাচন ভবনে দলটির নিবন্ধনের আবেদনের নথিপত্র জমা দেওয়ার পর কথা বলেন তিনি। দলটির নেতারা আশা প্রকাশ করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে জাতীয় সরকার গঠন করবে এনসিপি। এ সময় দলের নেতৃবৃন্দ জানায়, আরপিওর শর্ত অনুযায়ী নিবন্ধনের আবেদন করেছে তারা। দলের প্রতীক হিসেবে শাপলা প্রতীক চাওয়া হয়েছে। এ সময় জনগণের দাবির প্রেক্ষিতে এসির পুনর্গঠন হবে বলে আশাবাদী দলটি। একটি দল নিবন্ধনের জন্য যে শর্তগুলো প্রয়োজন হয়, সেই শর্তগুলো পূরণ করে আমাদের মূল আবেদনের সঙ্গে যে সংযুক্তিগুলো আছে, সেই সংযুক্তিগুলো নিয়ে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারা পথে আছেন, তারা আসছেন। আমরা সেই অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে, সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আমরা এখানে সাবমিট করব। আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাবে, নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে। গ্রাম বাংলার প্রতীক হিসেবে শাপলা মার্কা হিসেবে জাতীয় নাগরিক পার্টি পাবে এবং এই শাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভিতরে কাজ করব, নির্বাচনে অংশগ্রহণ করব। সংস্কার আলোচনায় বিএনপি সহ 3টি দল প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না বলে বিষয়ে দ্বিমত পোষণ করলেও বাকি সব দল ঐকমত্য পোষণ করেছে। একথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় 5ম দিনের বৈঠক শেষে একথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো ছাড় দিলে দ্রুত জুলাই সনদ ঘোষণা করা যাবে। এ সময় তিনি আরও বলেন, বাস্তবতা হচ্ছে সবাই এখনও অনেক বিষয়ে একমত হতে পারেনি। আলোচ্য বিষয়গুলো দলীয় ফোরামে আলোচনা করতে হচ্ছে বলে দলগুলোর সময় নিচ্ছে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া ও বিচার প্রক্রিয়া চলমান থাকলেও সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছানো জরুরি। অধিকাংশ রাজনৈতিক দল এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর এক জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, সেই রকম একটা বিষয়ে ঐকমত্য হয়েছে। আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে। এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। যখনই আমরা মেয়াদ বলেছিলাম, প্রায় সকলের সাথে বিরতি হয়েছিল 15 বছর মত বিনিময় 15 মিনিট আমরা এটা আলোচনা করেছি। যখন এ নিয়ে বিতর্ক হচ্ছিল তখন আমি প্রস্তাব করেছিলাম যে এটা 10 বছর হোক, তাহলে আর মেয়াদ বারের যে ব্যাখ্যার যে পার্থক্যটা এটা যেন না থাকে। জাতীয় ঐকমত্য কমিশন প্রচণ্ড চেষ্টা করছে, কিন্তু এখনও সেই জায়গায় আমরা আসতে পারছি না। আমার আজকেও আহ্বান থাকবে, মিনিমাম একটা জায়গায় যাতে আমরা ঐকমত্য সৃষ্টি করতে পারি এবং সেটা জাতিকে আমরা দেখাতে পারি, তাহলে রাজনীতিবিদদের উপরে আস্থাটা বাড়বে। একই ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না, এই রকম একটা জায়গায় আসার পরে আমরা কিন্তু এখনো ঐকমত্যে পৌঁছনি। আপনারা এইভাবে লক্ষ্য করুন যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে
তিনটি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন, তারা এই জায়গাটাতে কিছুটা ভিন্ন মত পোষণ করেন এবং তারা তাদের নীতি নির্ধারকদের সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ফেরত আসবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে দায়বদ্ধ অন্তর্বর্তী সরকার। রোববার সন্ধ্যায় বিচার বিভাগীয় স্বাধীনতা এবং দক্ষতা বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। Two international crimes tribunals have been established to investigate and prosecute the crimes against humanity that occurred in July-August 2024. These tribunals are functioning with full independence, impartiality, and in compliance with due process. We are duty-bound to the nation to see this process through without delay. And I assure you, I remain fully committed to upholding this solemn responsibility. সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াতে বাংলাদেশের সাথে অংশীদার সকল রাষ্ট্রগুলো তাদের কর্মপরিকল্পনা ঠিক করছে। আমির খসরু আরও বলেন, যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সেই সংস্কারগুলো করে নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ। একটা বড় ট্যারিফ আমেরিকানরা বাংলাদেশের উপর দিয়েছে। উচ্চ মূল্যের ট্যারিফ যদি ওখানে বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো আমাদের গার্মেন্টসের রপ্তানি চরম ক্ষতিগ্রস্ত হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা বিএনপি সরকারের সাথে এই বিষয়ে কাজ করব এবং সহযোগিতা করব যাতে ট্যারিফের ব্যাপারটা একটা সুষ্ঠু সমাধান হয়। তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। এদিকে লন্ডনের বৈঠকের সম্পর্কে যুগপত্র আন্দোলনের সহযোগীদের জানিয়েছে বিএনপি। রোববার রাতে গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে সামনে আরও কিভাবে আগানো যায় সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। যুগপৎ আন্দোলনের বিষয়টা সামনের দিকে আমরা কিভাবে অগ্রসর হব এই বৈঠকের পর। তো এই বৈঠকে তো সকলেই সন্তুষ্ট যে কি আমরা একটা নির্বাচনী সময়ের মধ্যে ঢুকেছি, নির্বাচনী টানেলের মধ্যে প্রবেশ করেছি এবং এটাকে আমরা সবাই মিলে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এইগুলোই মূলত আলোচনা হয়েছে এবং সবাই লন্ডন বৈঠকের উপর সন্তুষ্টি প্রকাশ করেছে। আর আগামী দিনে আমাদের কার্যক্রম আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সামনের দিকে, মূলত এটাই আলোচনা হয়েছে। বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করবে জাপান। মৌলিক সংস্কারের বিষয়ে অবগত আছে দেশটি। রোববার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল জানান, বৈঠকে সংবিধানের মৌলিক পরিবর্তন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জামায়াতের অবস্থান জানতে চেয়েছে রাষ্ট্রদূত। প্রায় 1 ঘন্টার বৈঠকে দুদেশের ব্যবসা বাণিজ্য অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। পরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে জাপানের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। We extend the message, our strong commitment to further support the Bangladesh nation, and particularly and especially on its process toward the free, fair, peaceful
and inclusive election. তিনি কিছু প্রশ্ন করে এসব বিষয়ে আমাদের সংবিধানের পরিবর্তন সংস্কারের মেজর ইস্যুগুলো কিভাবে আমরা কার্যকর করব সেই সব উপায় এবং পথপন্থা সম্পর্কে তার আগ্রহ ব্যক্ত করেছেন। আমরা আমাদের দলীয় পলিসির ভিত্তিতে যে সমস্ত রিফর্ম প্রপোজাল গভর্নমেন্টকে দিয়েছি তার ভিত্তিতে আমরা তার জবাব দিয়েছি। মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধে অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট। পারস্য ও ওমান উপসাগরে মধ্যবর্তী ও প্রণালী বিশ্ব বাণিজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের একটি। অন্যদিকে সোমবার থেকে তেল আবিবের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। যদিও মার্কিন হামলার প্রতিবাদে ইসরায়েলে হামলা আরও জোরদার করেছে ইরান। এর আগে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতারণা করেছে বলে অভিযোগ করে তেহরান। প্রতিক্রিয়ায় জানায় সংঘাত আরও দীর্ঘায়িত করল যুক্তরাষ্ট্র। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ট্রাম্প। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সংঘাতে জড়িয়ে পড়া পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম দেখানোরও আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, ইরানে থাকা বাংলাদেশিদের দেশে ফেরাতে কাজ শুরু করা হয়েছে। আগ্রহীদের প্রথম দলটি আগামী সপ্তাহে ঢাকায় পৌঁছবে। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের পরিস্থিতি একটি ইতোমধ্যেই নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। ইরানি উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটির কারণে রাজধানী গুলশান বনানী সহ অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিষয় বিস্তারিত জানাতে আফতাবনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন যে কোন কোন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং এই ত্রুটি ঠিক হতে আসলে কত সময় লাগবে? রামপুরা গ্রিডের আওতায় সামনে যতগুলো এলাকা রয়েছে সবগুলো এলাকাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে দু একটি জায়গায় বিদ্যুৎ আবারও ফিরেছে, সেটি আপনাকে তথ্য দিচ্ছি, কারণ আমরা একেবারে যেখানে ঝামেলা হয়েছে যে আফতাবনগর, যেখানে রামপুরা গ্রিড অর্থাৎ যে উপকেন্দ্রটি বিদ্যুৎ যেখান থেকেই সরবরাহ হয়ে থাকে এসব এলাকায় সেখানে আছে, তার সামনে আমরা অবস্থান করছি প্রধান ফটকের সামনে। আমরা এখানকার যে দু একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে কারিগরি ত্রুটি হয়েছে যার কারণে এই প্রত্যেকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে কিছুক্ষণ আগে তারা সেটি সারাতে সক্ষম হয়েছে। ধীরে ধীরে তারা বলছেন প্রতিটি এলাকায় বিদ্যুৎ চলে আসবে এবং এর আগে যেটি বলছিলাম যে মোট 10 থেকে 12টি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেক্ষেত্রে একেবারে যদি এই পাশ থেকে বলতে চাই, রামপুরা থেকে শুরু করে গুলশান, বনানী, বারিধারা, হাতির ঝিল এবং এদিকে রামপুরার পরে যদি আমরা দেখি হাতির ঝিলের পরে ফার্মগেট, কারওয়ান বাজার, একেবারে শুরু করে এই পুরো এলাকাতেই আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেক্ষেত্রে সে প্রত্যেকটি এলাকার আমরা কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, মানুষের সাথে কথা বলেছি, একেবারে যতগুলো আবাসিক এলাকা রয়েছে কোথাও বিদ্যুৎ আমরা দেখতে পাইনি এবং সেক্ষেত্রে যেহেতু রাতের সময় সেক্ষেত্রে অনেকেই এখানে বিভিন্ন কাজের কারণে তারা এখানে তাদের যে সমস্যা সেটি হয়েছে এবং আমরা এখানকার কর্মকর্তা যারা রয়েছে পিজিসিবির তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে ধীরে ধীরে সবগুলো এলাকায় এই যে ত্রুটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছিল সেটি সেরে যাবে। এবং এর আগে বলে রাখি, আমরা যারা আবাসিক এলাকায় যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন 9টা 40 থেকে 50-এর মধ্যে এসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে সাম্মি। তারপরে প্রধান সড়ক যেগুলো রয়েছে সড়ক বাতিগুলো বন্ধ হয়ে গেছে। আমরা শুধুমাত্র জরুরি সেবার জন্য যেসব এলাকা ছিল বা যেসব প্রতিষ্ঠান ছিল, হাসপাতাল সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেখানে যাদের নিজস্ব পাওয়ার সাপ্লাই ছিল অর্থাৎ জেনারেটর কিংবা
অন্য পাওয়ার সাপ্লাই ছিল, তাদের শুধুমাত্র আমরা সেসব এলাকায় আলো দেখতে পেয়েছি। অন্য সব জায়গায় একেবারে ব্ল্যাক আউটের মতো হয়ে গেছে এবং এসব এলাকায় মানুষ যেটি বলছিলেন যে সেক্ষেত্রে দুর্ঘটনা কিংবা অন্যান্য অপরাধ জনিত অনেক সমস্যায় তারা বলছেন যে হতে পারত এবং সকলেই কিন্তু উদ্বিগ্ন ছিল। এবং তারপরে আমরা যেখান থেকে অর্থাৎ রামপুরা যে পাওয়ার গ্রিড যে উপস্টেশনটি রয়েছে বিদ্যুৎ সরবরাহ পিজিসিবির, সেখানে এসেছি। কর্মকর্তারা বলছেন কিছুক্ষণের মধ্যে এই প্রত্যেকটি এলাকায় বিদ্যুৎ আবারও যাবে এবং সেক্ষেত্রে তারা তাদের যেই দৈনন্দিন যে কার্যক্রম সেটি আবারও চালাতে পারবেন। তবে এরকম আমরা আসলে ঢাকাতে খুব কম সময়ে দেখেছি। তবে যদি এরকম কেন্দ্রগুলোতে যেগুলোতে সাবস্টেশন যেগুলো রয়েছে পিজিসিবির, সেক্ষেত্রে কেন আরও বেশি সতর্ক হননি তারা, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তবে যেহেতু 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল, আপনি জানেন যে এখন বৃষ্টিও হয়নি, কিছুটা গ্রীষ্মের যে তাপপ্রবাহ সেটিও ছিল। সেক্ষেত্রে আসলে ঘুমন্ত অবস্থায় অনেকে আমরা দেখেছি, কথা বলেছি যে ঘুমন্ত অবস্থায় ছিলেন, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে তাদের আসলে সেটিও সম্ভব হয়নি এবং যে কলকারখানার যেগুলো সারা রাতও কাজ চলে সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এবং আমরা এই মুহূর্তে এই যে পিজিসিবির যে সাবস্টেশনটি যেটি রয়েছে আফতাবনগরে যেটি অবস্থিত এবং যেটির নাম রামপুরা পাওয়ার গ্রিড, এই পাওয়ার গ্রিডের যে আমার আশপাশে দেখলে বুঝতে পারছেন এখানকার যে বিদ্যুৎ সরবরাহ সেটি শুরু হয়েছে এবং তারা যেটি বলছে। তবে আবার ঠিক ডান পাশে যে এলাকাটি রয়েছে সেই এলাকা এখনো আমরা দেখছি আবাসিক এলাকাগুলো এই খালি চোখে তাকালে দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিদ্যুৎ এখনো আসেনি। তবে কিছু কিছু জায়গায় যেহেতু আসতে শুরু করেছে, তারা যেটি বলছে যে পুরোপুরি তাদের যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার যে কারণ, যেই কারিগরি ত্রুটি দেখা দিয়েছে সেটি যদি সেরে যায় সেক্ষেত্রে পুরো এলাকাটি এবং রামপুরা গ্রিডের আওতায় যতগুলো 10 থেকে 12টি যে গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে সবগুলো এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ চলে আসবে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে রামপুরা গ্রিডের সামনে থেকে সবশেষ। রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটির কারণে বেশ কিছু এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। জমি ও ফ্ল্যাটে নয়, অপ্রদর্শিত আয়ে 10% বেশি কর দিয়ে বৈধ দেখানোর সুযোগ রেখে পাশ হলো আগামী 2025-26 অর্থ বছরের বাজেট। রোববার উপদেষ্টা পরিষদে 7,90,000 কোটি টাকার বাজেট পাশ হয়। রাষ্ট্রপতি অর্থ বিল স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ হলে কার্যকর হবে 2025-26 অর্থ বছরের বাজেট। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে গেল 2 জুন আগের অর্থ বছরের তুলনায় কিছুটা কমিয়ে বাজেট ঘোষণা করা হয়। বাজেট উপস্থাপনের পর অনলাইনে জনসাধারণের মতামত নেওয়া হয়। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, অর্থনীতিবিদদের আলোচনা সমালোচনার পর সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সেখানে তেমন কোনো পরিবর্তন ছাড়াই অনুমোদন দেয়া হয়েছে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, বাজেট বাস্তবায়নে বিদেশি সহায়তা পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন এটা কিন্তু মিসনমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নাই। আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা বা চাপাতে চাই না। মে মাসে আমাদের ইনফ্লেশন কমতে কমতে 9.05 এসেছে এবং আমাদের ধারণা যে এই মাসে ইনফ্লেশন যে আমরা বর্তমানে যে ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে এই মাস শেষে আমরা একটা ভালো খবর পাবো, যেটা 9-এর ঘর থেকে 8-এর ঘরে নেমে আসবে। তো এটাই আমাদের লক্ষ্য এবং আমাদের আগামী বছর আমাদের ইনফ্লেশন যখন 6 ঘরে নেমে আসবে তখন আমরা কিন্তু আবার আস্তে আস্তে আমাদের এক্সপানশনারি বাজেটের দিকে যাব। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব দেশের মূল্যস্ফীতিতে পড়বে এমন শঙ্কা জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। রোববার সকালে রাজধানীর লেকশোর হোটেলে সিপিডির বাজেট সংলাপে এমন কথা জানায় গবেষণা সংস্থাটি। পুনর্বন্টনের দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সেই দিকটা থেকে এই বাজেট কিন্তু আমাদেরকে তেমন বড় ধরনের কোনো পরিবর্তন আমাদেরকে দিতে পারে না। অথচ জুলাই অগাস্টের পরবর্তীতে আমাদের কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে এটা একটা ব্যতিক্রমী বাজেট হবে, যেখানে নাকি ওই দুষ্ট চক্র থেকে আমরা
বেরিয়ে আসতে পারবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী 29শে জুন দিন ধার্য করা হয়েছে। রোববার মামলার শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পাশাপাশি প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে গ্রেফতার 4 আসামি শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইমোজ হোসেন ইমন ও নাসিরুলকে হাজির করা হয়। এর আগে 3রা জুন পলাতক 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করলে পত্রিকায় বিজ্ঞাপন নির্দেশ দেওয়া হয়। একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিককে বিজ্ঞপ্তির নির্দেশ দিয়ে 25শে জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গেল 25শে মে এই মামলার 8 পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আগামী 29শে জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন। চার্জ হিয়ারিং হওয়ার পর, চার্জ ফ্রেমিং অর্ডার হওয়ার পর ডিফেন্সকে প্রস্তুতির জন্য 21 দিন সময় দিতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় দেশে 5 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরও অন্তত 36 জন। আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় মোট 621 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার 5.80%। শনিবার সকাল 8টা থেকে 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের 4 জন পুরুষ ও 1 জন নারী। তাদের মধ্যে 1 জন ঢাকার, 3 জন চট্টগ্রাম ও 1 জন রাজশাহী বিভাগের। 5 জনের 1 জন সরকারি ও 4 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর করোনায় মারা গেছেন 16 জন। 2025 সালে শনাক্ত হয়েছেন 433 জন। রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত হলো কোভিড ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার। রোববার সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেমিনারের আয়োজন করে। এতে কোভিড বিষয়ে নানান দিক তুলে ধরেন বক্তারা। সেমিনারে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার রেজওয়ানুর রহমান, দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। আজ খুলে দেওয়া হবে নগর ভবনের সব তালা, তবে প্রশাসক এবং প্রকৌশলীদের কক্ষের তালা খোলা হবে না। রোববার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকাবাসী ব্যানারে করা আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান। ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলন চলার মধ্যে গত 24 মে থেকে এসব কক্ষ তালাবদ্ধ করে রাখেন তার সমর্থকেরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যাসিস্ট আমলের দোসরদেরও নগর ভবন এবং আঞ্চলিক কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। নতুন করে কোনো নিয়োগ দিতে গেলেও তা প্রতিহত করা হবে। একই সঙ্গে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপসারণের দাবি জানানো হয়। সেবা যাতে নির্বিঘ্ন হয় সেটা তদারকির জন্য অনুরোধ জানাচ্ছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী যদি আমাদের সাথে এই আন্দোলনের সাথে সহমতি প্রকাশ করেন, আমি তাদের আহ্বান জানাবো তারাও নিজ নিজ অফিসে আজ থেকে ফিরে যাবেন এবং নিজ নিজ দায়িত্ব পালন করবেন। দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করলেন এবং নিজের স্বেচ্ছাচারিতা, নিজের পছন্দীয় লোকজনকে মেয়র বানানোর জন্য তিনি যে সুকৌশলে ষড়যন্ত্র করলেন, এর বিচারের দায়ভার আমি ঢাকাবাসীর পরে ছেড়ে দিলাম।
18তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রোববার বেলা 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এর আগে প্রেস ক্লাবের সামনে দুই সড়কে অবস্থান নেন চাকরির প্রত্যাশীরা। পুলিশ বরাবর সরে যেতে বললেও তারা স্লোগান দিতে থাকে। পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আন্দোলনকারীরা জানান, 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রেকর্ড 20,688 জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এ সময় ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইভার অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান তারা। বেড়েছে, 24 বেড়েছে, 2025 সালে 8 মাসের ভাই বানিয়ে তারা কেন 2 মিনিটের ভাই আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে? মাননীয় এনটিআরসি, আপনার কাছে এর জবাব চাই। 40 এই সনদ অনেককে দেওয়া হয়েছে, তাহলে আমাদেরকে কেন ফেল করানো হলো? কেন আমাদের সাথে বৈষম্য করা হলো? এনটিআরসি বিগত এই 17তমদের বা তার আগেরদেরকে স্থান করে দেওয়ার জন্য আমাদের বেশি নাম্বারদেরকে বাদ দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত না নিয়ে আমাদের রেজাল্ট আপলোড না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। মাননীয় শিক্ষা উপদেষ্টাও সময় দিয়েছেন, বলছেন যে 12টার পরে সে হচ্ছে তাদের সাথে বসতে পারবে, কিন্তু তারা এটা তারপরে শুনবে না। তারা হচ্ছে এখানেই শিক্ষা উপদেষ্টা আসতে হবে, প্রধান উপদেষ্টা প্রেস ক্লাবের সামনে আসতে হবে, এই হচ্ছে দাবিতে তারা অনড় ছিল। তারপরে আপনারা দেখছেন যে আমরা ওয়ার্নিং দিয়ে তাদেরকে এখান থেকে ডিসপার্স করার ব্যবস্থা করেছি। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে দেশে ফেরত প্রবাসীদের জুলাই প্রবাসী যোদ্ধা স্বীকৃতি সহ 4 দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই কর্মসূচি পালন করেন জুলাই আন্দোলনের সময় বিভিন্ন দেশ থেকে ফেরত প্রবাসীরা। রোববার বেলা 11টায় রাজধানীর পরিবাগ মোড়ে সমবেত হন শতাধিক প্রবাসী। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অগ্রসর হলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। তারা জানায়, আমিরাতের কারাগার থেকে 189 জন দেশে ফিরলেও একই মামলায় এখনও 25 জন প্রবাসী জেলে বন্দী রয়েছে। এ সময় তাদের মুক্তির দাবি জানান স্বজনরা। আন্দোলনকারীরা বলেন, তাদেরকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ 8 মাসে তা বাস্তবায়ন হয়নি। দেশে ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন ও ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্তির দাবি করেন তারা। 8 মাস ধরে আমার জেল গেছে, আমার ভিতরে বাবা দেখতে পানি না। ডাক্তার ইন্নেসকে দোয়া করবো আমাদের বাবা করে একটু ছাড়ে দিতে করেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন অতি সত্বর তাদের দ্রুত মুক্তি দেওয়া হয়। যারা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে তাদের জন্য জুলাই সনদ সহ তাদেরকে ক্ষতিপূরণ এবং একটা ভাতার ব্যবস্থা করবে। তো তারা যদি এটা না পারে তাহলে আমাদের যার যার শিক্ষাগত যোগ্যতা অনুসারে দেশের মধ্যে কোনো চাকরির ব্যবস্থা করে দেওয়া। নৌবাহিনীতে নতুন প্রযুক্তি ও অস্ত্রে সমৃদ্ধ করে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সকালে চট্টগ্রামের নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ সময় তিনি নবীন কর্মকর্তাদের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানিয়ে বলেন, নৌবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে। নবীন কর্মকর্তাদের নেতৃত্বে সর্বোচ্চ গুণাবলী দিয়ে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি। কুচকাওয়াজে নৌবাহিনীর 52 জন নবীন কর্মকর্তা আজ কমিশন পেয়েছেন। এর মধ্যে 8 জন নারী ও 4 জন বিদেশি। এ সময় 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশের সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে।
বাংলাদেশে ভারতীয় রিপাবলিক বাংলা টিভির সম্প্রচার কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার দুপুরে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে এর সম্প্রচার বন্ধে ব্যবস্থা নিতে বিটিআরসির প্রতি রুল জারি করা হয়। এর আগে বাংলাদেশের রিপাবলিকান টিভি সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। রিটে বলা হয়, চ্যানেলটি বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান রিটকারী। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চাঁদপুর গ্রামে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিনের সাথে ওই একই গ্রামের ইদ্রিস মিয়ার বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের দাবি তারা পুকুর লিজ নিয়ে রেখেছেন। এ নিয়ে উত্তেজনার জেরে রোববার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়া নামে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়। এছাড়া আহত হয় উভয় পক্ষের আরও 5 জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে সংঘাত উত্তেজনার মধ্যেও গাজায় আগ্রাসন থামায়নি ইসরায়েলি বাহিনী, বরং এই উত্তেজনার আড়ালে গাজায় নৃশংসতা বাড়িয়েছে। ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত গাজাবাসীদের টার্গেট করে চালাচ্ছে হত্যাযজ্ঞ। সবশেষ ইসরায়েলি হামলায় 26 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে গত 2 দিনে ইসরায়েলি হামলায় 2 শতাধিক নিরীহ গাজাবাসীর প্রাণ গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের অক্টোবরে শুরু করা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রাণহানি প্রায় 56,000, আহত 1,31,000 ছাড়িয়েছে। এদিকে ইসরায়েলি অবরোধে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও ফুরিয়ে এসেছে খাদ্য মজুদ। এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন অনেকেই। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলায় আরও একবার জ্বালানি তেলের বাজার অস্থির হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা। ইতিমধ্যে 10 জুন থেকে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম 18% পর্যন্ত বেড়ে $79 ছাড়িয়েছে। এখন হরমোন প্রণালী বন্ধে বিকল্প পথ কি হতে পারে তা নিয়েও ভাবছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিলে মূল্যস্ফীতির ধাক্কায় টালমাটাল হতে পারে বিশ্ব অর্থনীতি, যার কারণে যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর সম্ভাবনাও ভেস্তে যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় হুনান প্রদেশের বহু ঘরবাড়ি ডুবে গেছে। ইতিমধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা ঝাংছি কাউন্টি থেকে শত শত গ্রামবাসী সরিয়ে নেওয়া হয়েছে। রোববার এমন খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম, যেখান থেকে আরও জানা গেছে, দক্ষিণ গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি কলেজ ডুবে গেছে। পরে বন্যার পানিতে আটকে পড়া অন্তত 40 শিক্ষার্থীকে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় উচ্চ সতর্কতা জারি রেখেছে চীনের আবহাওয়া বিভাগ। ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসাহ উদ্দীপনা ও নানান আয়োজনে শেষ হলো বিশ্ব সঙ্গীত দিবস। এবারের প্রতিপাদ্য ছিল সাম্প্রতিক মাধ্যমে নিরাময়। উৎসব আয়োজনে বার, রেস্তোরাঁ, পার্ক ও নদীর পাড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। বিশ্বের 400টির বেশি শহরে এই দিবসটি পালিত হয়েছে। 1982 সালে থেকে সারা বিশ্বে পালন করা হয়ে আসছে দিবসটি। 1981 সালে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী জ্যাক লাং এই উৎসবকে একটি আন্তর্জাতিক রূপ দেওয়ার চেষ্টা করেন। ফ্রান্সে এটি ফেথ দুলা মিউজিক নামেও পরিচিত। দিবসটি ঘিরে প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহরে ছিল বিনামূল্যে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন। এবারে খেলার প্রসঙ্গ।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে কম ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড এখন লিটন দাসের। টেস্টে লিটনের মোট ডিসমিসাল ১১৩টি। সমান সংখ্যক ডিসমিসাল নিয়ে লিটনের পাশেই আছেন মুশফিকুর রহিম। তবে মুশফিকের লেগেছে ৯৯ ইনিংস আর লিটনের ৬৪ ইনিংস। মুশফিকের ইনিংসের প্রতি ডিসমিসাল ১.১৪১, বিপরীতে লিটন দাসের ডিসমিসাল ১.৭৬৫। বাংলাদেশের হয়ে কমপক্ষে ৫০ ডিসমিসাল আছে আর কেবল খালেদ মাসুদ পাইলটের। সাবেক অধিনায়ক পাইলটের টেস্টে ডিসমিসাল ৮৭টি। ইনিংসের প্রতি ডিসমিসাল ১.৪২। কমপক্ষে ১০ ডিসমিসাল আছে এমন রেকর্ড সবার উপরে উইকেট কিপার নুরুল হাসান সোহান। ইনিংস প্রতি তার ডিসমিসাল ১.৮৮। জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে জনপ্রিয়তার প্রভাব ফেলে না। ঘরোয়া ক্রিকেটের মান উত্তরণের পক্ষে নতুন পরিকল্পনা খোঁজে বিসিবি, এমনটাই জানিয়েছেন চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রামের দায়িত্বে থাকা সাবেক প্রধান নির্বাচক মিনহাজুর আবেদিন নান্নু। ডোমেস্টিকে অনেকগুলি খেলোয়াড়ের কিন্তু নোটেড অনেক পারফরমেন্স থাকে, কিন্তু ওরা জাতীয় দলের সুযোগ পায় না। তো এটা তো নির্বাচকদের দায়িত্ব যে কোন খেলোয়াড়কে কোন জায়গায় সুযোগটা দিবে, কোন ফরম্যাটে সুযোগটা দিবে, কে কতটুকু ক্যাপেবল ইন্টারন্যাশনাল এরিনার জন্য, সেই চিন্তাভাবনা করে কিন্তু আগাতে হয়। তো সেই হিসাবে বিজয় কিন্তু আজকে অনেক বছর ধরে টেস্ট ক্রিকেটের পাইবে। সামনের বোর্ড মিটিংয়ে ক্যালেন্ডার হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কার্যক্রম পুরোপুরি শুরু হবে। তো সামনের ক্রিকেট সিজনকে অনেক এক্সাইটেড এবং গ্রহণযোগ্যতা যাতে হয়, যাতে আমাদের প্লেয়াররা নাম্বার অফ ম্যাচেস যাতে বেশি খেলে, ডোমেস্টিকটা আরও এক্সাইটিং হয়, সেভাবে চিন্তাভাবনা করে আমরা আগাচ্ছি। টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা, প্রেসার হান্ট ও আনন্দ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার সকাল 10:15টায় স্টেডিয়ামের মূল মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই আয়োজনের উদ্বোধন করেন তিনি। এ সময় টস করে শিশু কিশোরদের টুর্নামেন্টের উদ্বোধনও করেন টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। এরপর সাংবাদিকদের জানান, খুব শীঘ্রই ডিভিশনাল টুর্নামেন্ট সহ বড় খেলাগুলো স্থানীয়ভাবে সারা দেশে অনুষ্ঠিত হবে। এর জন্য মাঠের সুযোগ সুবিধা বাড়ানো সহ সংস্কারের উদ্যোগের কথাও জানান তিনি। আমরা এই আয়োজনটা সবসময় করতে চাই, এটা একটা অংশ। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। সেই ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা, এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরও বেশি খেলা হতে পারে, কিভাবে রাজশাহী থেকে আরও জাতীয় দলের খেলোয়াড় আপনারা উপহার দিতে পারেন, কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন। 2026 টি-20 বিশ্বকাপে ত্রয়োদশ দল হিসেবে জায়গা পেয়েছে কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টানা 5 ম্যাচে জিতে বিশ্ব আসরের টিকিট নিশ্চিত করেছে তারা। কিংস সিটিতে বাহামাসকে 7 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ছোট্ট ফরম্যাটের বিশ্বকাপ জেতার যোগ্যতা অর্জন করল কানাডা। 2024 সালে প্রথমবার খেলেই আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছিল তারা। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে আগামী বছরের বিশ্বকাপ। আয়োজক দুই দেশ ও কানাডার পাশাপাশি আগেই জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। 20 দলের টুর্নামেন্টের বাকি 7টি দল আসবে আঞ্চলিক বাছাই পর্ব থেকে। 2টি করে দল সুযোগ পাবে ইউরোপ ও আফ্রিকা থেকে। 3টি দল যাবে এশিয়া ও ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।